ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা অব্যাহত। হরমুজ প্রণালীতে মাইন বসাচ্ছে তেহরান। ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের। যুদ্ধে বিপুল অর্থ খরচে উদ্বিগ্ন নেতানিয়াহু। বাড়তি তেল নেয়ার প্রবণতা থামছেই না। রফতানি পণ্যের সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার শঙ্কা। ডিজেল খালাস চলছে চট্টগ্রাম বন্দরে। নির্বিঘ্ন করতে নিরাপত্তা জোরদারের দাবি। বিএনপি সংসদীয় দলের সভা আজ। সভাপতিত্ব করবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। কাল ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। ভাষণ দেবেন রাষ্ট্রপতি। সংসদের সংরক্ষিত 1 ডজন আসন পেতে যাচ্ছে 11 দলীয় ঐক্য। প্রার্থী চূড়ান্তের প্রক্রিয়া শুরু। নারী অধিকার ও গণতন্ত্র রক্ষায় সোচ্চার থাকবেন এমপিরা, আশা নেতাদের। এবং ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রেলওয়ের প্রস্তুতি। লাইন কোচ সংস্কারে ব্যস্ততা। লক্কর ঝক্কর বাস ঘষে মেজে প্রস্তুত করার অভিযোগ। ফিটনেসবিহীন গাড়ি বন্ধের দাবি। সময় সংবাদের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। তেল আবিব, হাইফা ও জেরুজালেম লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আক্রমণ করা হয়েছে মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনাতেও। এতে বাহরাইনে এক নারী নিহত হয়েছেন। অন্যদিকে ইরানের 400 লক্ষ্য বস্তুতে হামলার দাবি করেছে ইসরায়েল। মঙ্গলবার তেহরানে সবচেয়ে ভয়াবহ হামলা চালানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। এদিকে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের জাহাজ চলাচল বন্ধে মাইন বসানো শুরু করেছে তেহরান। আর যুদ্ধ বন্ধে ট্রাম্পের পর মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। যুদ্ধের 11 দিন পার হলেও থামছে না ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যকার সামরিক উত্তেজনা। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্যের যুদ্ধের ময়দান। স্থানীয় সময় মঙ্গলবার ইসরায়েলের রাজধানী তেল আবিবে মিসাইল হামলা চালিয়েছে ইরান। এ সময় সমগ্র অঞ্চল জুড়ে বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন। একই দিনে কাতারে 5টি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে তেহরান। সেই সঙ্গে বাহরাইনের একটি আবাসিক ভবনে ইরানের ড্রোনের আঘাতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ইরাকের বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসেও ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি হামলাও অব্যাহত ছিল। ইরানের কোদস প্রদেশে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। অন্যদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে হিমশিম খাওয়া নেতানিয়াহু ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট বাড়ানোর ঘোষণা দিয়েছেন। এ যুদ্ধ চালিয়ে যেতে অনেক অর্থ খরচ হচ্ছে, আর এ যুদ্ধকালীন পরিস্থিতিতে প্রতিরক্ষা বাজেট এবং যুদ্ধ প্রচেষ্টাকে সাহায্য করার জন্য আমাদের একটি বিশেষ বাজেট নির্ধারণ করতে হবে। এদিকে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের জাহাজ অতিক্রম করলে ধ্বংস করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসির নৌবাহিনী। এই প্রণালীতে এরই মধ্যে মাইন বসানো শুরু করেছে ইরান। মার্কিন গোয়েন্দারা উদ্বেগ জানান যে তেহরান চাইলেই হরমুজ প্রণালীতে হাজার হাজার মাইন স্থাপন করতে পারবে। হরমুজ প্রণালীতে মাইন না বসাতে ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তিনি জানান, এই মাইন না সরালে তেহরানের পরিণতি ভয়াবহ হবে। একই সঙ্গে 10টি নিষ্ক্রিয় মাইন বসানো নৌকা ধ্বংসের দাবি করেছেন তিনি। মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথ যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার ইরানে এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ সামরিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। গাড়িতে পর্যাপ্ত তেল থাকা সত্ত্বেও আবারও সিরিয়ালে দাঁড়াচ্ছেন অনেকে। জ্বালানি সংকট, দাম বাড়ার শঙ্কা ও গুজবের কারণে আগাম প্রস্তুতি হিসেবে বাড়তি তেল নিচ্ছেন অনেক ক্রেতা। এতে ভোগান্তি আরও বাড়ছে। স্বপন আহমেদের রিপোর্ট। দাম বাড়ার আশঙ্কা আর সরবরাহ কমে যাওয়ার গুজবে পেট্রোল পাম্পগুলোতে গাড়ির ভিড় যেন কমছেই না। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, বেশিরভাগ গাড়িতে পর্যাপ্ত তেল থাকার পরও গুজবের কারণে অতিরিক্ত তেল নিতে আবারও লাইন দিচ্ছে অনেক গাড়ি। এতে যাদের আসলেই তেলের প্রয়োজন তারা পড়েছেন বিপাকে। 10 লিটার তার যাওয়ার কথা, 7 লিটারে গিয়ে তেল বন্ধ হয়ে যাচ্ছে। তার মানে তার ট্যাঙ্কি ফুল সামাংশে। তারপরও আমি বললাম, তাই এত কষ্ট করে কেন আসলেন? তো বললো, আমি তো ঢাকার বাইরে যাবো, যদি মাঝপথে বন্ধ হয়ে যায় কিংবা না পেয়ে থাকি। এই যে প্যানিক ইস্যু। যাদের প্রয়োজন নাই তারাও নিতেছে, এখন যাদের প্রয়োজন বেশি, কারণ এটা বলা যায়, এই জন্য মিটার দেখে দেখে তেল দেওয়া দরকার। যাদের প্রয়োজন এখন তারা বাধ্য হয়ে সময় নিয়ে নিতেছে। জরুরি হলেও তাদের কিছু করার নাই, বাধ্যতামূলক নিতে হইতেছে সিরিয়ালে। রাজধানীর বেশ কয়েকটি পাম্প ঘুরে যার সত্যতাও মেলে। কথা হয় তেলের জন্য লাইনে দাঁড়ানো এরকম বেশ কয়েকজন গাড়ি চালকের সঙ্গে। জানতে চাই, পর্যাপ্ত তেল থাকার পরও কেন লাইনে দাঁড়িয়েছেন তারা? তেল আছে মনে হয় আপনার হচ্ছে 10 লিটার। তাহলে কেন নিচ্ছেন? অল্প একটু নিয়ে রাখতেছে, স্যারে বলছে, হ্যাঁ আমরা তো মানুষের চাকরি করি, উনি বলতেছে এটা নিয়ে রাখো, যেহেতু সংকট হইতে পারে। যাদের তেল আছে অনেকে তেল ভরে নিয়ে আবার ওই তেলগুলি কি করে নামাই রাখে, নামাই রেখে আবার পাম্পে এসে সিরিয়াল দেয়। এই জন্য তো পাম্পে এত এই যে লম্বা সিরিয়াল। 20 লিটার মতো হবে।
তাহলে 15-20 লিটার তেল আপনার থাকার পরেও এটা দিয়ে তো আপনি অনেকদিন না আমার যে গাড়ি এটা মনে করেন যে একদিনে মনে করেন যে 10 লিটার খায়ালাম। এখন কত লিটার তেল আপনার গাড়িতে আছে? এখন ধরেন তেল আছে 25 লিটার। আমার প্রতিদিন মনে করেন 120-30 কিলোমিটার গাড়ি চালাইতে হয়, তো সেক্ষেত্রে তেল আমার লাগবেই। সংকট সমাধানে এরই মধ্যে রেশনিং পদ্ধতিতে সরকারের বেঁধে দেওয়া পরিমাণের মধ্যেই জ্বালানি তেল বিক্রয় চলছে। জ্বালানির দাম বাড়ানো হবে না বলেও ঘোষণা দিয়েছে সরকার। এরপরও প্রয়োজনের চেয়ে অতিরিক্ত তেল না নেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। শুধু ব্যক্তিগত গাড়িতেই নয়, উৎপাদনমুখী শিল্পে জড়িত যানবাহনেও মিলছে না প্রয়োজনীয় জ্বালানি। ব্যবসায়ীদের দাবি, এভাবে চললে ভেঙে পড়তে পারে তৈরি পোশাক, ওষুধ সহ নিত্যপণ্যের সরবরাহ ব্যবস্থাপনা। বিপর্যয় এড়াতে অগ্রাধিকার ভিত্তিতে উৎপাদনমুখী খাতে জ্বালানি সরবরাহ নিশ্চিতের তাগিদ অর্থনীতিবিদদের। MSRFN-এর রিপোর্ট। ফিলিং স্টেশনে যেমন ব্যক্তিগত গাড়ির অপেক্ষা, তেমনি ডিপোতে অপেক্ষায় থাকছে পণ্যবাহী যানবাহন। রেশনিং পদ্ধতিতে দৈনিক 70 থেকে 220 লিটার পর্যন্ত তেল পাচ্ছে পিকআপ, কাভার্ড ভ্যান, ট্রাক। জ্বালানি তেলের এই বেঁধে দেওয়া সীমায় বিপাকে পড়েছেন উৎপাদনকারীরা। লম্বা লাইনে দীর্ঘ সময় পর কখনো কখনো তেল না পেয়েও ফিরতে হচ্ছে পরিবহনগুলোকে। এমন বাস্তবতায় তৈরি হয়েছে নিত্যপণ্য সরবরাহ বন্ধের শঙ্কা। জ্বালানি অভাবে আমরা সবগুলো ট্যাঙ্কার চালাতে পারছি না, ফলে আমাদের মিল্ক সংগ্রহ ব্যাহত হচ্ছে এবং আমরা ডিস্ট্রিবিউটর ঠিকমতো করছি না। এর পাশাপাশি এখন কিন্তু পুরোদমে আমাদের টমেটো ক্রাশিং চলছে। যেই পরিমাণ গাড়ি দরকার, যে পরিমাণ ফকলিফট মুভমেন্ট করা দরকার, এক্ষেত্রে আমাদের কাজগুলো অনেক ব্যাহত হচ্ছে। জটিলতায় পড়েছে ওষুধ শিল্প। কারখানা থেকে গুদাম আর গুদাম থেকে ডিপো ও দোকানে ওষুধ পৌঁছাতে চাহিদা মতো মিলছে না জ্বালানি। ভোক্তা পর্যায়ে যাওয়ার পূর্বে যে কেমিস্ট শপ আছে, এখানে পৌঁছাতে গেলে তো পরিবহন ছাড়া পারবেন না। এই পরিবহনের জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেলে আপনি সেটা কিভাবে কম্পেনসেট করবেন? ঈদে ছুটির আগে উৎপাদনমুখী কারখানার বয়লার ও জেনারেটর চালু রাখতে দিনে অন্তত 500 লিটার ডিজেল সরবরাহ করতে ফিলিং স্টেশনগুলোকে নির্দেশনা দিতে বিদ্যুৎ ও খনিজ সম্পদ বিভাগে চিঠি দিয়েছে বিজিএমইএ, যদিও সুফল মেলেনি তাতে। ফেডারেল ব্যাংক মৌখিক নির্দেশ দিয়েছে, হ্যাঁ তাদের এইসব সার্টিফিকেট নিয়ে আসলে তাদেরকে 500 লিটার পর্যন্ত তেল দেওয়া যেতে পারে। দুঃখের বিষয় হলো ওইসব ফেডারেল ফার্মে রিজার্ভ তেলে নাই। সরকার যাতে ব্যবসায়ীদের প্রবলেমগুলা কাছ থেকে অনুধাবন করে খুব শর্ট সময়ে ডিসিশন দিয়ে যাতে আমাদের প্রবলেমগুলো সলভ করে। এই অবস্থায় উৎপাদনমুখী শিল্পে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ নিশ্চিতে জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা। এটা যদি সাময়িক হয় তাহলে এটার একটা প্রলম্বিত নেতিবাচক প্রচ্ছায়া কিন্তু আমরা দেখব না, কিন্তু এটা যদি একটা লম্বা সময়ের জন্য যদি হয় তাহলে তো অবশ্যই এটা আমাদের উৎপাদন, আমাদের প্রতিযোগিতা সক্ষমতা, আমাদের রপ্তানি এগুলোর উপরে একটা নেতিবাচক প্রভাব ফেলবে। এদিকে আমদানি অব্যাহত রাখা সহ দেশের সব ডিপোতে নিয়মিত তেল পাঠানো হচ্ছে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। MSRFN, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের পাশাপাশি হরমুজ প্রণালী বন্ধ হলেও জ্বালানির সংকট কাটিয়ে উঠছে বাংলাদেশ। চট্টগ্রাম বন্দরের জলসীমায় অবস্থানরত 14টি জাহাজ থেকে 60,000 টন ডিজেল, 41,000 টন এলপিজি এবং 2,47,000 টন LNG সহ অন্যান্য জ্বালানি খালাস চলছে। কার্যক্রম নির্বিঘ্ন করতে নৌবাহিনী ও কোস্টগার্ডের সহায়তা চেয়েছে বন্দর কর্তৃপক্ষ। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম নগরীর পতেঙ্গা উপকূলের ডলফিন জেটিতে অবস্থান নিয়ে ডিজেল খালাস করছে সিঙ্গাপুর থেকে আসা জাহাজ লিয়ান হু। এতে আমদানি করা 30,000 মেট্রিক টন ডিজেল রয়েছে। ঠিক তার পাশেই অপর জেটিতে 27,204 মেট্রিক টন ডিজেল খালাস করছে এমটি শিউচি নামের আরেকটি জাহাজ। এর বাইরে আগামী বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে চট্টগ্রাম বন্দরে আসবে প্রতিটিতে 30,000 মেট্রিক টনের বেশি ডিজেল বোঝাই এসপিটি থেমিস, রাইফেল সামুরাই, চ্যাং হ্যাং হং 2 নামের আরও অন্তত 3টি জাহাজ। এই জ্বালানি সরবরাহটাকে নিরবিচ্ছিন্ন রাখার জন্য বন্দর কর্তৃপক্ষ এই ধরনের জ্বালানিবাহী জাহাজগুলোকে দ্রুত বাংকারিং দিয়ে পণ্যের সরবরাহটাকে নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী বঙ্গোপসাগরে মহেশখালী এবং কুতুবদিয়া এলাকায় অবস্থান নিয়ে 41,500 মেট্রিক টন এলপিজি খালাস করছে 2টি জাহাজ। এছাড়া 1,26,000 মেট্রিক টন আমদানিকৃত LNG খালাস করছে আলজোর এবং আল জাসিয়া নামে আরও 2টি জাহাজ। অবশ্য 2-1 দিনের মধ্যে চট্টগ্রাম বন্দরে আসবে লুসাইল এবং আল গালাইল নামে আরও 2টি জাহাজ, যেখানে রয়েছে 1,25,000 মেট্রিক টন LNG। সংশ্লিষ্ট পরীক্ষণ এবং অ্যাসেসমেন্ট গ্রুপকে নির্দেশনা দেওয়া হয়েছে জাহাজ বার্থিংয়ের সঙ্গে সঙ্গে যাতে দ্রুততম সময়ের মধ্যে এটি
যাতে খালাস করা হয়। অবশ্য চট্টগ্রাম বন্দরে 40,000 মেট্রিক টন ফার্নেস অয়েল খালাস অবস্থা রয়েছে, 2টি অয়েল ট্যাঙ্কার ক্রুড অয়েল বাহী 2টি জাহাজের অবস্থান রয়েছে চট্টগ্রাম বন্দরের জলসীমায়। জ্বালানি তেল মজুদ আছে, 1 মাসের থাকার উচিত এবং আনুমানিক এরকম সময়ের মজুদ আছে। এরপরে আবার এখন নতুন নতুন জাহাজ আসতেছে, এই আসার প্রেক্ষিতে আমরা যাতে এগুলো রাখতে পারি ঠিক মতো, সেই ব্যবস্থাটা এফিসিয়েন্টলি আমাদের করতে হবে। চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরের পাশাপাশি পতেঙ্গার গুপ্তখাল এবং ডলফিন জেটিতে খালাস হয় বিদেশ থেকে আমদানি করা সব ধরনের জ্বালানি। গুপ্তছড়াঘাট, ডলফিন ঘাটে যেসব জাহাজ ভিড়ছে সেসব জাহাজ থেকে দ্রুত তেল খালাস করে বাজারে নেওয়ার নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তার স্টেক হোল্ডারদের। চট্টগ্রামের পতেঙ্গা থেকে কমল দে, সময় সংবাদ। 12 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সামনে রেখে আজ বসছে বিএনপির সংসদীয় দলের বৈঠক। সভায় স্পিকার, ডেপুটি স্পিকার সহ সংসদের গুরুত্বপূর্ণ পদে কারা থাকবেন সে বিষয়ে আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। বেলা 11টায় সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এতে সরকারি দলের সব সংসদ সদস্যকে উপস্থিত থাকতে বলেছেন চিফ হুইপ নুরুল ইসলাম। বৈঠকে বৃহস্পতিবার শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করবেন এবং স্পিকার ও ডেপুটি স্পিকার হিসেবে কাদের নাম প্রস্তাব করা হবে তা নিয়েও সিদ্ধান্ত হতে পারে। পাশাপাশি সংসদীয় কমিটি গঠন এবং কার্যপ্রণালী নিয়েও সরকার দলীয় সদস্যদের আলোচনার কথা রয়েছে। এই মুহূর্তে সংসদ ভবনের সামনে আছেন রিপোর্টার ইমরুল আহসান, সরাসরি যাচ্ছি তার কাছে। ইমরুল, বেলা 11টায় সরকারি দলের সংসদীয় দলের সভাটি অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সভাটি হবে। যেহেতু আগামীকাল সংসদ অধিবেশন শুরু হচ্ছে, অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হচ্ছে, সেই ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে আজকের এই সরকারি দলের অর্থাৎ বিএনপি সংসদীয় দলের এই বৈঠকটিকে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। কারণ প্রধানমন্ত্রী উনি সংসদ নেতা নির্বাচিত হয়েছেন আগেই। গত 17 ফেব্রুয়ারি নতুন সরকার শপথ নেয়, ওই দিনই সকালে সরকার এবং বিরোধী দলের এমপিরা শপথ নেন। তখন সরকারি দলের একটি সভা অনুষ্ঠিত হয়েছিল, বিরোধী দলের সভা অনুষ্ঠিত হয়েছিল। সরকারি দলের সংসদীয় দলের সভা আজকে দ্বিতীয়টি হচ্ছে। যেহেতু আগামীকাল সংসদের অধিবেশন শুরু হচ্ছে, সংসদ নেতা নির্বাচিত হয়েছেন, তবে কিছু কিছু সিদ্ধান্ত এখনও অমীমাংসিত রয়েছে। সংসদের উপনেতা কে হবেন সেই বিষয়টি হয়তো আজকে ফয়সালা হতে পারে। সেটি খন্দকার মোশাররফ হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যে কোনো মন্ত্রী বা দলের যে কোনো নেতা যারা এমপি হয়েছেন তাদের মধ্যে থেকে হতে পারে। এছাড়া আরও গুরুত্বপূর্ণ 2-3টি বিষয় সিদ্ধান্ত হবে আজকের বৈঠকে। স্পিকার এবং ডেপুটি স্পিকার, স্পিকার পদে আব্দুল মঈন খান, গয়েশ্বরচন্দ্র রায়, সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক, তাদের নাম শোনা যাচ্ছে। এছাড়া ডেপুটি স্পিকার পদে বিরোধী দল জামায়াত ইসলামকে প্রস্তাবনা দেওয়া হয়েছে। সেই প্রস্তাবনা তারা এখন পর্যন্ত সাড়া দেয়নি। তারা সাড়া না দিলে পরবর্তীতে বিএনপির করণীয় কী সেই বিষয়টিও আজকে হয়তো এই সংসদীয় দলের সভায় বা উত্থাপিত হবে এবং আলোচনা হবে বা কি করণীয় ঠিক করা হবে। হয়তো তখন দলের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ এই পদটিতে নাম নির্ধারণ করা হবে। সেক্ষেত্রে আলোচনায় আছেন কয়েকজন, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, এছাড়া দল বিএনপির জোটের আরেকজন শরিক বিজেপির আন্দালিব রহমান পার্থ, তার নামও এই আলোচনায় আছে যে ডেপুটি স্পিকার পদে ওনার নামও আসতে পারেন। এছাড়া সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক হয়তো আগামীকাল সংসদ অধিবেশন শুরু হওয়ার পর সেই বিষয়গুলো নির্ধারণ করা হবে। তবে প্রাথমিক আলোচনা আজকে হতে পারে। তো প্রধানমন্ত্রী ইতিমধ্যেই সংসদ ভবনে এসেছেন, সকাল 9:30 পরপর তিনি এসেছেন। উনি আজকে সারাদিন এই সংসদ ভবনে অফিস করবেন। আজকে উনি সচিবালয়ে যাচ্ছেন না। সকাল 9:30টায় সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার তার সাথে দেখা করেছেন। এই সংসদীয় দলের সভা রয়েছে 11টায়। এরপর আরও কয়েকটি সিরিজ মিটিংয়ে উনি অংশ নেবেন এখানে। জাতীয় সংসদ ভবনের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইমরুল আহসান। সংসদের প্রায় ডজন খানেক সংরক্ষিত আসন পেতে যাচ্ছে 11 দলীয় ঐক্যের জামাত ও এনসিপি। এরই মধ্যে দল দুটির পক্ষ থেকে সংরক্ষিত আসনের প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। যোগ্যতার বিচারে যারা সংসদে যাবেন তারা নারী অধিকার এবং গণতন্ত্র রক্ষায় সোচ্চার থাকবেন বলে আশা দলগুলোর নীতি নির্ধারকদের। বিস্তারিত শফিক মুন্সির রিপোর্টে।
সবশেষ জাতীয় সংসদ নির্বাচনে দেশব্যাপী 30% বেশি ভোট পেয়ে এক নতুন রাজনৈতিক উত্থানের জন্ম দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। জোটবদ্ধ নির্বাচনে 223 আসনে নিজেদের প্রার্থী দিয়ে জয় ছিনিয়ে এনেছে 68 আসনে। সে অনুযায়ী সংসদের সংরক্ষিত আসনে প্রায় ডজন খানেক সদস্য পেতে যাচ্ছে দলটি। সরাসরি নির্বাচনে জামায়াতের কোনো নারী প্রার্থী না থাকলেও এবার সংরক্ষিত আসনে নারী সাংসদ দেওয়ার বিষয়ে আলোচনা চলছে দলটির ভেতরে। ইতোমধ্যে প্রায় 20 জনের একটি প্রাথমিক তালিকা দলটির মহিলা বিভাগ থেকে জমা দেওয়া হয়েছে জামায়াত আমিরের দপ্তরে। শিগগিরই দলের মজলিসে শুরার সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশনে চূড়ান্ত তালিকা প্রেরণ করা হবে বলেও জানা গেছে। দলটির মহিলা বিভাগের 15টি আঞ্চলিক শাখা থেকে পাঠানো মূল্যায়ন এবং তৃণমূলের মতামতের ভিত্তিতে সংরক্ষিত আসনের সম্ভাব্য সংসদ সদস্যদের তালিকা করা হয়েছে বলে জানান দলটির নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা। জামায়াত ইসলামী ডেমোক্রেটিক প্রসেসে শেপ করে। দলের ভিতরে আলাপ আলোচনা পরামর্শের ভিত্তিতে আমরা কার্যক্রম পরিচালনা করি। যেহেতু আমাদের মহিলা বিভাগ একটা আছে, ডিপার্টমেন্ট সম্পূর্ণ আমরা আলাদা কাজ করি, মানে আলাদা বলতে আমাদের সমস্ত স্বাধীনভাবে মত প্রকাশ, সবার পরামর্শ সবকিছু একটা বডি আছে আমাদের মহিলা বিভাগের, তো সেখানে আমাদের পরামর্শ প্রস্তাবনা এসেছে। এদিকে জামায়াতের সঙ্গে জোটবদ্ধ নির্বাচন করে সংসদে 6টি আসন পেয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির নেতারা জানান সংরক্ষিত নারী আসনে পাঠাবেন তাদের প্রতিনিধি। আমাদের যে নারী নেতৃবৃন্দ আছেন সকলের থেকে মতামত নিব যে তারা কাকে মনে করে যে নারীদের প্রতিনিধিত্ব করতে পারবে সংসদে ভালো। জামায়াত ও এনসিপি নেতারা জানান সংরক্ষিত আসনে সংসদে যারাই যাবেন তারা প্রত্যেকে নারীর অধিকার এবং গণতন্ত্র রক্ষায় সংসদে থাকবেন সোচ্চার ভূমিকায়। নারীদের সক্রিয় রোল প্লে করতে পারলে তাহলে সমাজের সবাই বেনিফিটেড হবে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। ঈদ সামনে রেখে ঘরমুখ মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুতি নিচ্ছে রেলওয়ে পশ্চিমাঞ্চল। রেলপথ সংস্কার, রেল ক্রসিং ও কোচ মেরামত কাজ চলছে দ্রুত গতিতে। বিস্তারিত মওদুদ রানার রিপোর্টে। রেল লাইনের কোথাও স্লিপার ভাঙা, আবার কোথাও নেই স্লিপারের ক্লিপ। উঁচু নিচু আঁকাবাঁকা লাইনে রয়েছে পাথরের ঘাটতিও। এ দশা পশ্চিমাঞ্চল রেল লাইনের। গত বছরে রেলের লাইন ভেঙেছে অন্তত 250 স্থানে। বেড়েছে রেল লাইনচ্যুত হওয়ার ঘটনা, কমেছে ট্রেনের গতি। শুধু তাই নয়, 1 কিলোমিটার রেলপথে 59টি জয়েন্ট থাকে, অথচ এসব জয়েন্টে 236টি নাটবল্টু থাকার কথা থাকলেও আছে মাত্র 189টি। আব্দুলপুর থেকে আপনার হলো চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত একটু ঝাঁকুনিটা বেশি হয় এবং ভাঙ্গা মাঝে মধ্যে পাওয়া যায়। ট্রেনের ভিতরকার এবং বাহিরকার এবং পরিবেশ সব দিক থেকে একদম বাজে একটা অবস্থা। প্রচুর ঝাঁকায় ট্রেন। স্লিপারগুলো অনেক সময় নাট বল্টু বারবার গাড়ি যাওয়ার সময় ধাক্কা খায়, নষ্ট দোকান থেকে খসে যায়, অনেক সময় খসে পড়েও যায়, সেক্ষেত্রে গাড়ির দুর্ঘটনা আসতেও পারে, বলা যাবে না। এজন্য ঘরমুখ মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে লাইন মেরামত সহ সব ধরনের প্রস্তুতি নিচ্ছে রেল বিভাগ। কিছু স্লিপার নষ্ট হয়েছে, পর্যায়ক্রমে আসছে, আমরা আস্তে ধীরে লাগাচ্ছি। ঈদকে কেন্দ্র করে আমাদের রেলপথ রক্ষণাবেক্ষণের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়। রেলটা যেটা, সে রেলের বয়স অনেকগুলো অতিক্রান্ত হয়ে গেছে, ইকোনমিক লাইফ শেষ হয়ে গেছে। রেলগুলো মানে প্রতিস্থাপন করা হবে। পশ্চিমাঞ্চল রেলপথ রয়েছে 1900 কিলোমিটার আর চলাচল করে 120টি ট্রেন। এছাড়া ঈদ উপলক্ষে পার্বতীপুর জয়দেবপুর রুটে 2 জোড়া স্পেশাল ট্রেন চলবে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। সময় সংবাদে আরও থাকছে। বাংলাদেশ পাকিস্তান ওয়ানডে সিরিজ দুপুরে ট্রফি উন্মোচন 2 অধিনায়কের। 2027 বিশ্বকাপের আগে দল গোছানোর সময় চাইলেন মেহেদী মিরাজ। রমজানে গাইবান্ধায় সপ্তাহব্যাপী সুলভ মূল্যে মাংস ও দুধ বিক্রি শুরু করেছে প্রাণী সম্পদ অধিদপ্তর। এই মুহূর্তে গাইবান্ধা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপ্লব ইসলাম। বিপ্লব, গাইবান্ধা জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসন কার্যালয় চত্বরে কিন্তু আজকে 7 দিন ব্যাপী সুলভ মূল্যে মাংস, দুধ এবং ডিম বিক্রয়ের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক কিন্তু সকাল 10:30টায় এই কার্যক্রমের উদ্বোধন করেছেন। আমরা দেখছি যে এই কার্যক্রমে আজকে কিন্তু মাংস সুলভ মূল্যে 100 টাকা সরকারি ভর্তুকি দিয়ে এখানে 650 টাকা বিক্রি হচ্ছে। পাশাপাশি দুধ কিন্তু ৭৪ টাকার স্থলে এখানে 10 টাকা ভর্তুকি দিয়ে 60 টাকা বিক্রি হচ্ছে। পাশাপাশি ডিম কিন্তু সুলভ মূল্যে বিক্রি হচ্ছে।
এখানে যারা নিম্ন আয়ের মানুষ তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে সেই দুধ, ডিম এবং মাংস সংগ্রহ করছেন। জেলা প্রশাসক যেটি জানিয়েছেন যে যাতে সকল শ্রেণীর মানুষ, নিম্ন আয়ের মানুষ যাতে এই মাহে রমজান উপলক্ষে আমিষের স্বাদ নিতে পারে এবং মাছ এবং দুধ, ডিম সবকিছু কিনতে পারে, সেই লক্ষ্যে কিন্তু তাদের এই আয়োজন। এই কিন্তু ভ্রাম্যমাণ ট্রাক সেলের মাধ্যমে শহরের বিভিন্ন পয়েন্টে আজ থেকে কিন্তু এক সপ্তাহ ব্যাপী এই কার্যক্রম চলবে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুর রাজ্জাক যেটি জানিয়েছেন যে সরকার এই উদ্যোগ নিয়েছেন যাতে সকল মানুষ, যারা নিম্ন আয়ের মানুষ, যারা মাংস তারা এই উচ্চ মূল্যের বাজারে কিনতে পারেন না, দুধ কিনতে পারেন না, তারা যাতে সহজে এই কার্যক্রমের সাথে আসতে পারে এবং জেলা শহরের যেগুলো গুরুত্বপূর্ণ স্থান সেই পয়েন্টে কিন্তু ট্রাক সেলের মাধ্যমে দুধ, মাংস এবং সেই ডিম সেল করা হবে। আমরা দেখছি যে লাইনে দাঁড়িয়ে কিন্তু নিম্ন আয়ের মানুষ যারা তারা কিন্তু এটি সংগ্রহ করছেন। এটি যাতে মাংস, দুধ যাতে মানসম্মত হয়, যাতে সেটি সঠিকভাবে ডিস্ট্রিবিউশন হয়, এই লক্ষ্যে কিন্তু জেলা প্রশাসন এবং প্রাণী সম্পদের কর্মকর্তারা সার্বক্ষণিক তদারকি করছেন এবং এখানে আমরা দেখছি যে যারা সকাল থেকেই কিন্তু মানুষ এই মাংস, দুধ নেয়ার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছেন। পবিত্র মাহে রমজান উপলক্ষে এই সুলভ মূল্যের কার্যক্রম কিন্তু আজকে শুরু হয়ে সপ্তাহব্যাপী জেলার 3টি স্পটে কিন্তু এটি দেয়া হবে যাতে সাধারণ মানুষ, যাতে যারা নিম্ন আয়ের মানুষ তারা যেন এটি সংগ্রহ করতে পারেন, সেই লক্ষ্যে কিন্তু এই আয়োজন বলে সংশ্লিষ্ট জানিয়েছেন। এই ছিল গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে সুলভ মূল্যে মাংস, দুধ এবং ডিম বিক্রির অবস্থা। আমরা সরাসরি যুক্ত ছিলাম গাইবান্ধায়। চাঁদপুরে নিখোঁজের 8 ঘন্টা পর বাড়ির পাশের বাঁশঝাড়ের নিচ থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানান ফরিদগঞ্জে বালিথুবা পূর্ব ইউনিয়নের সোসাইরচর গ্রামে মঙ্গলবার ইফতারের পর নিখোঁজ হয় শিশু রুবেল। খোঁজাখুঁজির পর না পেয়ে তল্লাশি শুরু করে পুলিশ। পরে মঙ্গলবার ভোররাতে বাড়ির পাশে বাঁশঝাড়ের নিচ থেকে উদ্ধার করা হয় শিশু রুবেলের মরদেহ। গলায় শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। রুবেল শানকিশার নুরানি মাদ্রাসার শিশু শ্রেণীর শিক্ষার্থী। 3 ভাইয়ের মধ্যে সবার ছোট ছিল সে। 3 মাসের বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। 2027 বিশ্বকাপে মূল পর্ব নিশ্চিত করতে পাকিস্তান সিরিজ বেশ গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য। ব্যর্থ হলেও অধিনায়ক হিসেবে দল গোছাতে আরও সময় চাইলেন মেহেদী হাসান মিরাজ। অন্যদিকে সফররতদের আত্মবিশ্বাস দিচ্ছে পাক ক্রিকেটারদের বিপিএল অভিজ্ঞতা। বাবর ফখরদের বিশ্রাম নয় বরং পরিকল্পনা মতো দল নিয়েই এসেছে টিম পাকিস্তান। দীর্ঘ 11 বছর পর একদিনের ক্রিকেটের দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হচ্ছে এই দুই দল। যদিও বৈশ্বিক আসরের শেষ 3 দেখায় 3 হার বাংলাদেশের। সিরিজের 3 ম্যাচে অনুষ্ঠিত হবে মিরপুরে। হোম অফ ক্রিকেটে প্রথম ওয়ানডে শুরু বেলা 2:15টায়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিএনপির সংসদীয় দলের সভা কিছুক্ষণ পর সভাপতিত্ব করবেন সংসদ নেতা তারেক রহমান। স্পিকার, ডেপুটি স্পিকার বিষয়ে আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। কাল বসছে সংসদ। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা অব্যাহত। হরমুজ প্রণালীতে মাইন বসাচ্ছে তেহরান। ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের। যুদ্ধে বিপুল অর্থ খরচে উদ্বিগ্ন নেতানিয়াহু। এবং বাড়তি তেল নেওয়ার প্রবণতা থামছেই না। রফতানি পণ্যের সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার শঙ্কা। ডিজেল খালাস চলছে চট্টগ্রাম বন্দরে। নির্বিঘ্ন করতে নিরাপত্তা জোরদারের দাবি। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। এরপর এই সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন সহকর্মী ফরহাদুর রহমান। নিবিড়, আপনাকে ধন্যবাদ। এই সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।